নমস্কার, আমি পিয়াশ্রী। গো ফরওয়ার্ডে আপনাদের সকলকে অনেক স্বাগত। এই ভিডিওটিতে আমরা 2024 ডিসেম্বরে যে লাস্ট সেন্ট্রাল টেট অনুষ্ঠিত হয়েছিল, সেই সেন্ট্রাল টেটের যে বাংলা পেপারটা ছিল, সেই বাংলা পেপার থেকে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আলোচনা করতে চলেছি। ভীষণই ইম্পর্টেন্ট হতে চলেছে ভিডিওটা। যারা সেন্ট্রাল টেট বা অন্যান্য যে টেট পরীক্ষাগুলো রয়েছে সেগুলোতে বসবেন, বিশেষ করে বর্তমানে যাদের টেট রয়েছে, ত্রিপুরা টেট রয়েছে, ত্রিপুরা টেটের অনেকে এই চ্যানেলে ভিডিও দেখেন, কমেন্টও করেন। বিশ্বাস করুন, আমি তাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমার ভিডিওটি দেখেন এতটা দূর থেকে। তো তারপরেও বলবো যে আপনারা আপনাদের প্রিপারেশান চালাতে থাকুন, আর আমি চেষ্টা করব আপনাদের জন্য কিছু ভালো ভালো ক্লাস নিয়ে আসার, এবং ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো রয়েছে সব হয়তো শেষ করতে পারবো না এই মুহূর্তে, কিন্তু ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো আপনাদের জন্য আমরা আলোচনা করে দেব। তো চলুন আমরা বাংলা পেপারটা দেখে নেব। প্রথমে ভেবেছিলাম যে পেডাগজি পোর্শনটা আলোচনা করে দিই, কিন্তু তারপর দেখলাম যে কিছু ইম্পর্টেন্ট জায়গা রয়েছে যেখানে ব্যাকগ্রাউন্ডগুলো আমাদের ইম্পর্টেন্ট। তো চলুন প্রথমে আমরা যে সিনটা রয়েছে আনসিনটা যে রয়েছে সেই আনসিনটা দেখে নেব। আনসিনটা আপনারা দুরকমভাবে করতে পারেন। প্রথমে কোশ্চেনটা পড়ে নিয়ে তারপর যে প্যাসেজটা রয়েছে সেটা পড়তে পারেন, তাতে কিন্তু অনেকটা সময় সেভ হয়। আর যদি আপনারা তা না চান তাহলে এইভাবেও করতে পারেন, তাদের একটু সময় বেশি লাগে। তো আমি প্রথমে আজকে যেহেতু বাংলা প্রশ্নটা প্রথম আলোচনা করছি, তো প্রথমে আমি বাংলাটা পড়ে নেবো, যে প্যাসেজটা রয়েছে পড়ে তারপর আমরা কোশ্চেনগুলো আলোচনা করব। খুব ফাস্ট পড়বো, আর আপনারা যদি মনে হয় যে ভিডিওটা একটু স্লো হয়ে গেছে, তো আপনারা যে ভিডিওর যে স্পিড সেটা একটু বাড়িয়ে দিয়ে দেখতে পারেন। শীতের সকাল দীপু বাগানে গিয়ে দেখলো সেখানে গাছগাছালির মধ্যে সবুজের মেলায় কত বিচিত্র বর্ণের ফুল, আর ফুলের বনে রং বেরঙের কত প্রজাপতির আনাগোনা। কি সুন্দর এই প্রজাপতি, নানা রকম নকশা আঁকা, চিত্র বিচিত্র, পাখা নেড়ে নেড়ে ফুলের বনে ফুরফুর করে উড়ে বেড়াচ্ছে। হঠাৎ কোনটা ফুলের বুকে আলগোছে বসে পড়ে, ফুলটা চমকে দুলে ওঠে। প্রজাপতি মধু লুটে ডানা মেলে উড়ে যায়, আবার আর এক ফুলে গিয়ে বসে। দীপু লক্ষ্য করলো প্রজাপতি যখন কোথাও বসে তখন ডানাগুলো মুড়ে পিঠের ওপর খাড়াভাবে তুলে দেয়, নৌকার পালের মতো। এ সময় ডানার নিচের দিকটা দেখা যায়। দীপু অবাক হয়ে দেখলো ডানার নিচের দিকটায় কিন্তু অনেক রঙের বাহার নেই। এর কারণ কি? দীপুর হঠাৎ মনে পড়ল সে বইয়ে পড়েছে বসে থাকা প্রজাপতির মুড়ে রাখা ডানার নকশা এবং রং প্রায় একরকম হয়। সে অনায়াসে গাছের পাতা এবং ফুলের সঙ্গে মিশে থাকতে পারে। এজন্য উড়তে উড়তে হঠাৎ কোথাও বসে পড়লে তার শত্রু পাখিরা তাকে আর দেখতে পায় না, তাই তো সে বেঁচে থাকার সুযোগ পায়। এখানে আমরা কি দেখলাম, যে ডানাটা যে রং বেরঙের রয়েছে প্রজাপতির, সেই রং বেরঙের ডানাটা থাকার উপকারিতা কি। তারপর দেখুন, দীপু খানিকক্ষণ ছুটোছুটি করে একটা প্রজাপতি ধরে ফেললো। প্রজাপতির পাখনা থেকে গুঁড়ো গুঁড়ো রং উঠে গিয়ে তার আঙুলে লেগে গেল। সে বুঝলো এগুলো প্রজাপতির ডানার আঁশ। এই আঁশগুলি রঙিন এবং এগুলোর জন্য প্রজাপতি ডানার এত বাহার। প্রজাপতিটা হাতে নিয়ে দীপু দেহের বিভিন্ন অংশ ভালো করে লক্ষ্য করতে লাগলো। এরই নাম হচ্ছে পর্যবেক্ষণ। যখন কোনো কিছু একদম ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হয়, এটাকে বলা হয় পর্যবেক্ষণ। সে দেখলো একটা ছোট গোল মাথা, একটা মাঝারি আকারের বুক, আর একটা সরু লম্বা পেট। এই তিনটি অংশ দিয়ে প্রজাপতির দেহটা তৈরি। মাথা থেকে দুটো লম্বা শুঙ্গ বা শুঁয়ো অ্যান্টেনা বেরিয়েছে। শুঙ্গের ডগা একটু মোটা। প্রজাপতি যে ফুল থেকে মধু খায় সেই ফুলে এই শুঙ্গ ঠেকিয়ে কি ফুল, কেমন তার মধু, এইসব সে বুঝতে পারে। শুঙ্গের ঠিক গোড়াতেই দুটো বেশ বড় বড় চোখ বা পুষ্পাক্ষী। পুষ্পাক্ষী কাকে বলে এটা আমরা দেখব। অনেকগুলো ছোট ছোট চোখের সমষ্টিকে পুষ্পাক্ষী বলা হয়। প্রজাপতির মুখটা বড় অদ্ভুত। তার চোয়ালগুলো জুড়ে গিয়ে একটা বেশ বড় শোষক নল তৈরি হয়েছে। এই নলটা কিন্তু গুটানো থাকে। খাওয়ার সময় সে নলটা সোজা করে ফুলের মধ্যে ঢুকিয়ে দেয়। বেশ আরাম করে ফুলের মধু চুষে খায়। এই জন্য প্রজাপতি ফুলের মধু ছাড়া আর কিছুই খেতে পারে না। প্রজাপতি উড়ে
প্রজাপতি ফুলে ফুলে উড়ে উড়ে মধু খায় আর সেই সুযোগে ফুলের পরাগ সংযোগে সহায়তা করে। প্রজাপতি আমাদের অনেক উপকার করে, তবে শুঁয়োপোকা অবস্থায় এরা সকলের ফসলের প্রভূত ক্ষতি সাধন করে। সেজন্য এরা আমাদের অনিষ্টকারী পতঙ্গ বলে গণ্য হয়। বলেও গণ্য হয়। এইটুকু ছিল আমাদের প্যাসেজ। এখনও শেষ নয়, একটা কবিতা আমাদের আছে, তখন আমরা দেখব পরে। তো প্রথমে আমরা কোশ্চেনগুলো একটু দেখে নিই, একটু তাড়াতাড়ি দেখব, কারণ আনসিনের যে আমাদের পেডাগজির কোশ্চেনগুলো রয়েছে সেগুলো অনেকটা একটু ভাষাটা টাফ হবে। তো প্রজাপতির রঙিন বাহারি পাখনার রং তার কী কাজে লাগে? শত্রুর হাত থেকে রক্ষা পেতে, খাবার সংগ্রহ করতে, রেশম তৈরি করতে, ফুলে ফুলে উড়ে বেড়াতে। এখানে শত্রুর হাত থেকে রক্ষা পেতে, এটা আমরা পড়েছি। 2 নম্বর হচ্ছে প্রজাপতির কোন রূপটি উদ্ভিদ জগতের উপকারে আসে? তো প্রজাপতির পরাগ সংযোগকারী রূপটা আমাদের উপকারে আসে, কারণ তার জন্যই ফুল থেকে ফল তৈরি হয়। এখানে কিন্তু এগুলো একটাও হবে না। তারপরে চলে যাব আমরা 93 যে কোশ্চেন, সেই 93 নাম্বার কোশ্চেনে। 93 নাম্বার কোশ্চেনে কী রয়েছে, যে নিচের কোন বিবৃতিটি প্রজাপতির ক্ষেত্রে প্রযোজ্য নয়? অপশান এতে 1 নম্বরে বলা হয়েছে যে প্রজাপতির শুঁয়োপোকা রূপটি কৃষকের জন্য ক্ষতিকারক, প্রজাপতির ডানার নিচের দিকটি বাহারি নয়, প্রজাপতির দেহটি 3টি ভাগ, আর 4 নম্বরে বলা হয়েছে যে খাদ্যশোষক নলটি খাবার সময় গুটিয়ে থাকে। তো এখানে আমাদের উত্তর হয়ে যাবে অপশান 4। এখানে কি বলা হয়েছে, নিচের কোন বিবৃতিটি প্রজাপতির ক্ষেত্রে প্রযোজ্য নয়? তো প্রজাপতির ক্ষেত্রে প্রযোজ্য নয়, এই জিনিসগুলো প্রজাপতির ক্ষেত্রে প্রযোজ্য, আর নয় হচ্ছে এইটা। তো আমাদের উত্তর হবে অপশান 4 উত্তর হবে। কোশ্চেনের উত্তর করার সময় আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে কোশ্চেনে আগে বেশি ইম্পর্টেন্ট, কারণ কোশ্চেন পড়তে যদি আমরা ভুল করি, অনেক সময় নয়টা আমরা এড়িয়ে যাই, বা এক্সেপ্ট আমরা এড়িয়ে যাই, বা কোনটা ভুল বলা হয়েছে সেটা আমরা এড়িয়ে যাই, সেখানে কিন্তু আমাদের উত্তর অনায়াসে চলে যায়। আমাদের হয়তো উত্তর জানা থাকে, কিন্তু আমরা সচেতনতার অভাবে কোশ্চেনটা ভুল করে ফেলি। পুষ্পাক্ষী কি? পুষ্পাক্ষী বৃহৎ অক্ষীর সমষ্টি, ক্ষুদ্র অক্ষীর সমষ্টি, বৃহৎ অক্ষিদ্বয়, ক্ষুদ্র অক্ষিদ্বয়। তো আমরা দাগ দিয়েছিলাম যে ক্ষুদ্র অক্ষীর সমষ্টি, অর্থাৎ অনেকগুলো চোখের সমষ্টি হচ্ছে পুষ্পাক্ষী। চলে যাব 95 নাম্বার কোশ্চেনে। তো এই রকম কোশ্চেনগুলো কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। বর্তমানে সেন্ট্রাল টেট বা বিভিন্ন যে টেটগুলো অনুষ্ঠিত হচ্ছে, এখানে কিন্তু এই বিবৃতি বলে যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো দেওয়া হচ্ছে। প্রথমে বিবৃতিটা আমরা পড়ব, যে প্রথম বিবৃতিতে বলা হচ্ছে যে এই আঁশগুলো রঙিন, আর এগুলোর জন্যই প্রজাপতির ডানার এত বাহার, অর্থাৎ যে প্রজাপতিটা হাত দেওয়ার পর যে গুঁড়ো গুঁড়ো অংশগুলো উঠে এসেছিলো, তার জন্যই বা সেই আঁশগুলোর জন্যই প্রজাপতিটা এত রঙিন, এই জন্যই প্রজাপতির ডানার এত বাহার। এটা প্রথম বিবৃতি। প্রথম স্টেটমেন্টটা পড়ার পর আমরা দ্বিতীয় স্টেটমেন্টটা পড়ব। প্রজাপতি মধু লুটে ডানা মেলে উড়ে যায়। তো এটা দুটো স্টেটমেন্ট আমরা পড়লাম। প্রথম বিবৃতিতে যেটা বলা হচ্ছে, যে প্রথমটা হচ্ছে কটা হচ্ছে যৌগিক বাক্য, অর্থাৎ প্রথমে যে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে যৌগিক বাক্য। আমরা কি বাক্য সম্পর্কে সচেতন? অবশ্যই আমরা বাংলা ব্যাকরণে যে বাক্যের যে ভাগ হয়, বাক্যকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়। আমরা পড়েছি সরল, যৌগিক এবং জটিল। সরল বাক্য কি হয়, যেখানে একটা টানা বাক্য থেকে থাকে। যেমন পরেরটা দেখুন, প্রজাপতি মধু লুটে ডানা মেলে উড়ে যায়। এটা আমাদের একটা পুরো প্লেন বাক্য, এখানে এটা হচ্ছে আমাদের সরল বাক্য। তারপরে প্রথম এটা দেখুন, এর আঁশগুলি রঙিন, আর, অর্থাৎ এখানে দেখুন দুটো বাক্যকে আর সংযোজকটা দিয়ে যুক্ত করা হয়েছে। যখন দুটো বাক্যকে কোনো সংযোজক দিয়ে যুক্ত করা হবে, সেটা হবে যৌগিক বাক্য। তাহলে প্রথমটা হচ্ছে যৌগিক, আর তারপরেরটা হচ্ছে আমাদের সরল। তাহলে আমাদের 95 উত্তর হয়ে যাবে, একেরটা আমাদের উত্তর হয়ে যাবে। এটা আমাদের আনসার ঠিক হয়ে যাবে। যদি সময় পাই তাহলে বাক্যটাও আমরা আলোচনা করে দেব। চলে যাব আমরা 96 নাম্বার কোশ্চেনে। 96 নাম্বারের কোশ্চেনে কি রয়েছে, যে ডানা তুলে বসে থাকা প্রজাপতির ডানাগুলিকে কিসের সাথে তুলনা করা হয়েছে? আমরা দেখলাম যে নৌকার পালের সাথে তুলনা করা হয়েছে, এটা আমরা অন্য কিছু পড়ব না। 97 কি রয়েছে, প্রজাপতির চোখ দেহের কোন অংশে অবস্থিত? বুকের মাঝখানে, পেটের তলদেশে, সুরের ডগায়, মাথার ওপর। তো এটা উত্তর আমাদের হয়ে যাবে যে 4, মাথার ওপর প্রজাপতির যে চোখগুলো, সেই চোখগুলো মাথার ওপর রয়েছে। তারপর চলে যাব 98 নাম্বার কোশ্চেনে। দীপুর প্রজাপতির দৈহিক গঠন পর্যবেক্ষণ করলো, সে কিভাবে করলো? তো
অপশান এতে বলা হয়েছে অমনোযোগীভাবে, অপশান 2-এ বলা হয়েছে মনোযোগীভাবে, অপশান 3-এ বলা হয়েছে আলতোভাবে, অপশান 4-এ বলছে আবছাভাবে। এখানে আমরা উত্তর কিন্তু একদম সহজ হয়ে যাবে মনোযোগীভাবে, কারণ সেন্ট্রাল টেটে যে কোশ্চেনগুলো হয় মূলত সিন থেকে, সেগুলো মোটামুটি সহজই হয়, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আমাদের যে রাজ্যের টেটগুলো সেগুলোতে এইরকম ধরনের কোশ্চেন নাও হতে পারে, একটু কোশ্চেন জটিল হতেই পারে। 99 নাম্বার কোশ্চেনে কি রয়েছে, নিচের কোন শব্দটির অর্থ ফুলের সাথে সম্পর্কিত নয়? অপশান এতে বলা হয়েছে, 1-এ বলা হয়েছে পরাগত, অপশান 2-এ বলা হয়েছে পরাগস্থলী, 3-এ বলা হয়েছে পরাগ সংযোগ, 4-এ বলা হয়েছে পরাগ কেশর। এখানে আমাদের উত্তর হয়ে যাবে পরাগতটা। পরাগস্থলী, পরাগ সংযোগ, পরাগ কেশর এগুলো সব ফুল সম্পর্কিত। আমরা খুব ছোটোবেলায় পড়েছিলাম জীবন বিজ্ঞানে যে ফুলের যে বিভিন্ন ভাগগুলো বা ফুলের ওপর যে প্রক্রিয়াগুলো কার্যকরী হয়, পরাগস্থলী, পরাগ সংযোগ, পরাগ কেশর এগুলো। চলে যাব আমরা যে পরের যে কবিতাটা রয়েছে সেই কবিতাটা, এবং কবিতা থেকে যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো 100 থেকে 105-এর মধ্যে কোশ্চেনগুলো করতে হবে, মানে 5টা মতো কোশ্চেন আমাদের রয়েছে। তো চলুন একটু তাড়াতাড়ি পড়ার চেষ্টা করি। আর কদিন এ পরবাস, কত হাজার মাইল দূরে, পকেটে রাখা চিরুনি থেকে কার চুলের গন্ধ পায়। আমাকে আর বনের বাঘ খায় না তেমন, মনের বাঘ কুঁকড়ে খায়। 2 মাস মানে অনেক দিন, অনেক রাত জোয়ার ভাটা, অনেক পাতা ঝরা, এত খাবার কিন্তু জিভে আহার নেই, তৃষ্ণা নেই গলায়। আমার চাই আমার ঘর, চাই না সসাগরা। 2 মাস হলো তোমার স্নানের গন্ধ নেই, 2 মাস আমি দেখিনি তোমার খোলা কোমর গঙ্গা। দারুণ গাড়ি, দারুণ বাড়ি, দারুণ সব মেয়ে, তার ভেতরে ঘুমিয়ে পড়ি, রাত্রে ফেরে সংজ্ঞা। 2 মাস হলো আমি তোমার নুন খাইনি, সহ্য করা কঠিন এ পরবাস। আমাকে তুমি ফিরিয়ে নাও, যেমন করে পুজোয় ফেরে ঢাকির সঙ্গে বালক আর মাঠের ধারে কাশ। আমাকে তুমি ফিরিয়ে নাও, আর ডোনাট নয়, আমি অনেক দোষ করেছি, প্রেমিক ঘুণ ধরা। একটুখানি আকাশ চাই ভালোবাসার, নিজের ঘর কি হবে দিয়ে বড় বসুন্ধরা। এখানে কবি কি বলতে চেয়েছেন? তো কবিতাটা আমরা পড়লাম, কবিতাটি মূলত যে দেশভক্তি, যে লেখক আমাদের বা যে যিনি কবি, তিনি কোনো কর্মসূত্রে হোক বা যে কোনো কারণে হোক তিনি এখন নিজের দেশের মধ্যে নেই। তো দেশের মধ্যে না থাকার তার যে কষ্টটা, তিনি যে এখন বর্তমানে ভিন দেশে রয়েছেন, পরবাসে রয়েছেন, তো তার যে কষ্টটা সেখানে ব্যক্ত করা হয়েছে। তো প্রথম কোশ্চেনটা কি বলছে, কবি কি চাইছে? অপশান এতে বলা হয়েছে বৃহৎ বসুন্ধরার মাঝে নিজেকে ব্যক্ত করতে, 2 নম্বরে বলা হয়েছে যে প্রবাসের বিলাসবহুল জীবনে মেতে উঠতে, 3-এ বলা হয়েছে স্বদেশের এক টুকরো ভালোবাসা ভরা আকাশ কাছে পেতে, 4-এ বলা হয়েছে সসাগরা ধরিত্রীকে খ্যাত হতে। তো এখানে 100-র উত্তরটা হবে 3, স্বদেশের এক টুকরো ভালোবাসা ভরা আকাশ কাছে পেতে চেয়েছেন। এমনই তো হয় যখন আমরা কোনো বিদেশ থাকি বা অন্য এবার চলে যাব আমরা 101 নাম্বার প্রশ্নে। 101 নাম্বার প্রশ্নে আমাদের কি রয়েছে? 101 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে কবির মানসিক যন্ত্রণার কারণ হিসাবে নিচে প্রদত্ত কোন কারণটি সঠিক নয়? অর্থাৎ কবির যে মানসিক যন্ত্রণা তার কারণ হিসেবে কোনটা ভুল? অপশান এতে বলা হয়েছে স্বদেশ সংস্কৃতি থেকে বিচ্ছিন্নতা বোধ, অপশান 2-এ বলা হয়েছে প্রবাসে বিলাসবহুল জীবনযাত্রার আত্মতৃপ্তি, অপশান 3-এ বলা হয়েছে দীর্ঘদিন আপনজনের অদর্শন, 4-এ বলা হয়েছে প্রবাসে প্রেমহীন সম্পর্কের অতৃপ্তি। এখানে কিন্তু এইটা ভুল হবে, কারণ বাদবাকি যে কটা অপশান আছে প্রত্যেকটাতে কিন্তু প্রত্যেকটা কারণের জন্যই কিন্তু কবির মনে একটা মানসিক যন্ত্রণা তৈরি হচ্ছে। এবার চলে যাব আমরা পরের প্রশ্নে, চলে যাব 102 নম্বর কোশ্চেনে। 102 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? 102 নম্বর কোশ্চেনে রয়েছে যে বসুন্ধরা শব্দের সমার্থক শব্দ নয় কোনটা? অর্থাৎ 4টে অপশানের মধ্যে 3টে বসুন্ধরা শব্দের সমার্থক শব্দ আছে, আর কোনটা নয়? বসুধা মানে পৃথিবী, আমরা জানি, বিশ্ব মানে পৃথিবী, বা বসুন্ধরা মানেও পৃথিবী, পৃথিবী মানেও পৃথিবী, তাহলে ভূতল বা 4 নম্বর অপশানটা আমাদের ভুল উত্তর, অর্থাৎ সমার্থক শব্দ নয় এটা। 103 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? কবিতার মূল বিষয় কি?
একে বলা হচ্ছে প্রবাস ত্যাগজনিত মানসিক যন্ত্রণা, দুইয়ে বলা হয়েছে স্বদেশ প্রত্যাবর্তনজনিত মানসিক যন্ত্রণা, তিনে বলা হয়েছে প্রবাস বাসের মানসিক যন্ত্রণা, চারে বলা হচ্ছে স্বদেশ বাসের মানসিক যন্ত্রণা। এখানে উত্তর আমাদের হয়ে যাবে 3, প্রবাস বাসের মানসিক যন্ত্রণা। চারে কি রয়েছে? চারে রয়েছে পরবাস কি পদ। তো আমরা ক্রিয়াপদ, অব্যয়, বিশেষ্য, বিশেষণ এগুলো আলোচনা করেছিলাম। তো পরবাস কোন ধরনের পদ বলা হয়েছে? এখানে পরবাস কিন্তু বিশেষ্য পদ হবে। অব্যয় পদ কোনগুলো? এবং, কিন্তু, ও, যেগুলো সংযোজক হয়। ক্রিয়াপদ মানে কাজ বোঝাবে, বিশেষণ মানে দোষ গুণ বোঝাবে। এখানে পরবাস বলতে একটা নামবাচক মানে অন্য দেশে বাস, কোনো কিছুটা সংজ্ঞা বোঝাচ্ছে, তো এটা পরবাসটা বিশেষ্য পদ। চলে যাব 105 নাম্বার কোশ্চেনে। 105 নাম্বার কোশ্চেন, এখানে সংজ্ঞা শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে? সংজ্ঞা বলতে এই কবিতাটি যখন আমরা পড়ছিলাম তখন একটা জায়গায় সংজ্ঞা বলে জিনিসটা পেয়েছিলাম। তো সংজ্ঞা বলতে এখানে কিন্তু চেতনা বা চৈতন্যকে বোঝানো হয়েছে, অন্য কোনো উত্তর এখানে হবে না। 105-এর 1 উত্তর হবে। এবার চলে যাব আমরা পেডাগজিতে। এবার আমাদেরকে কিন্তু সজাগ হয়ে উত্তর করতে হবে, কারণ পেডাগজির ভাষা সাধারণত আমরা জানি যে একটু অন্যরকম হয়। আর সেন্ট্রাল টেট বা অন্যান্য যে কোনো টেটই হোক, পেডাগজির ভাষা আমাদের একটু সাবধানে করতে হয়। তো 106 নাম্বার থেকে আমাদের পেডাগজির কোশ্চেন শুরু হচ্ছে। চলুন দেখে নিই কী রয়েছে। প্রথমে আমরা কোশ্চেন বুঝবো, কোশ্চেন না বুঝলে কিন্তু আমরা উত্তর করতে পারবো না। মাতৃভাষা ভিত্তিক বহু ভাষা তত্ত্ব সমর্থন করে ড্যাশ। কোনটাকে সমর্থন করে? মাতৃভাষা ভিত্তিক বহু ভাষা তত্ত্ব বলতে বুঝতে হবে যে আমাদের যে মাল্টিলিঙ্গুয়ালিজম মানে বহু ভাষাকে পড়ানো হয় মাতৃভাষার সাপেক্ষে, এই রকম একটা ক্লাসরুমে কোন জিনিসটাকে প্রেফার করা হয়? সব শিশুরাই তাদের বিদ্যালয় কার্য শুরু করে ইংরেজি ভাষার মাধ্যমে এবং গৃহের মাধ্যমে। সব শিশুরাই বিদ্যালয় কার্য শুরু করে ইংরেজি গৃহের ভাষার মাধ্যমে, এটা একদম সম্পূর্ণ ভুল। দুইয়ে বলা হচ্ছে সব শিশুরাই হিন্দি প্রথম ভাষা হিসেবে পড়ে, এটা কখনোই হতে পারে না, এটাও ভুল। তিনে বলা হয়েছে যে সব শিশুরাই তাদের বিদ্যালয় কার্য শুরু করে তাদের মাতৃভাষা বা গৃহের ভাষার মাধ্যমে। চারে বলা হয়েছে যে সব শিশুরাই তাদের বিদ্যালয় কার্য শুরু করে রাজ্যের ভাষার মাধ্যমে। তো উত্তর আমাদের এটা হয়ে যাবে যে যাদের প্রত্যেকটা শিশু যেটা মাতৃভাষা বা ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ, সেটা বা যে বাড়িতে যে ভাষায় কথা বলে সেই ভাষার মাধ্যমেই কিন্তু তাদের বিদ্যালয়ের কাজ শুরু হয়। 107-এ কী রয়েছে? 107-এর কোশ্চেনটা আমাদের একটু বুঝতে হবে। পাঠ উপলব্ধিমূলক পদ্ধতি প্রসঙ্গে নিম্নে প্রদত্ত বিবৃতিগুলি থেকে ভ্রান্ত মন্তব্যটি চিহ্নিত করুন। পাঠ উপলব্ধিমূলক পদ্ধতি, পাঠ উপলব্ধি মানে আমরা যদি ইংলিশে বলি সেটা একটু বেশি বুঝতে সুবিধা হবে আমাদের। রিডিং কম্প্রিহেনশন মানে কোনো কিছু পড়ে, কোনো গল্প বা বিষয় পড়ে সেটাকে বুঝতে পারা, অর্থাৎ কী বলতে চাইছে সেই কবিতাটা বা গল্পতে, এটা হচ্ছে পাঠ উপলব্ধিমূলক পদ্ধতি। তো এখানে কোনটাকে ভ্রান্ত বলা হয়েছে? 4টে অপশানের মধ্যে ভুল কোনটা? এতে বলা হয়েছে, দেখুন, আলতো পাঠ। এখানে বলে দিই, আলতো পাঠ আর এই যে পুঙ্খানুপুঙ্খ পাঠ বলেছে, এই দুটো কিন্তু আমরা সাধারণত পড়ে থাকি বিস্তৃত পাঠ বা নিবিড় পাঠ হিসেবে। ইংরাজিতে এক্সটেন্সিভ আলতো পাঠ অর্থাৎ এক্সটেন্সিভ রিডিং, অর্থাৎ কোনো কিছু যখন আমরা বিস্তৃতভাবে পড়ি, যেমন কোনো নিউজ পেপার বা মানে সামগ্রিক ধারণা নেওয়ার জন্য, যেমন আমরা কোনো গল্প বা উপন্যাসের বই পড়ছি তখন তো আমরা থরলি ধরে ধরে তথ্য খুঁজে খুঁজে পড়ি না, কিন্তু যখন এটাকে বলা হয় আমাদের আলতোর পাঠ বা বিস্তৃত পাঠ। আর যখন কোনো নিউজ পেপার পড়ছি তখনই কিন্তু আলতো পাঠ আমরা ব্যবহার করি। কিন্তু যখন আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পাঠ করব, একদম ইন্টেন্সিভ বা নিবিড় ওয়েতে, যেমন একটু আগে আমরা যে ইয়েটা পড়লাম, যে গদ্যাংশটা ছিল সেটা পড়লাম, তখন কিন্তু আমরা সবসময় পুঙ্খানুপুঙ্খভাবে পড়ছিলাম, কারণ সেখান থেকে আমাদের কিছু তথ্য খুঁজে বার করতে হতো আমাদের প্রশ্নের উত্তর করার জন্য। তো সেটা হচ্ছে পুঙ্খানুপুঙ্খ পাঠ। আশা করছি এটা আমি বোঝাতে পেরেছি। তো চলুন এবার দেখি। আলতো পাঠ পুনর্বিচারের জন্য উপযুক্ত, পূর্ণ বিচারের জন্য উপযুক্ত একদম। পুঙ্খানুপুঙ্খ পাঠ কোনো বিশেষ প্রশ্নের উত্তরদানে অধিক সহায়ক, একদম ঠিক। 2 নম্বরে বলা হচ্ছে যে আলতো পাঠ এবং পুঙ্খানুপাঠ উভয় ক্ষেত্রেই পাঠের মাধ্যমে দ্রুত চোখ বোলানো প্রয়োজন, এটাও একদম ঠিক। 3-এ বলা হচ্ছে
আলতো পাঠ পাঠের দ্রুত পঠনের সঙ্গে সম্পর্কিত, একটু আগেই বললাম যে একটা সামগ্রিক ধারণা নেওয়ার জন্য। আর পুঙ্খানুপুঙ্খ পাঠ বিশেষ তথ্য অনুসন্ধানের জন্য, এটাও ঠিক। 4 নম্বরে চলে আসি, আলতো পাঠ গভীর পাঠের অতিরিক্ত এবং পুঙ্খানুপুঙ্খ পাঠ ভাষা পাঠের অতিরিক্ত। এটা উল্টো হতো, যে পুঙ্খানুপুঙ্খ পাঠ গভীর পাঠের অতিরিক্ত আর আলতো পাঠ হচ্ছে ভাষা পাঠের অতিরিক্ত। তো এটা উত্তর হয়ে যাবে অপশান 4। চলে যাব আমরা 108 নাম্বার কোশ্চেনে। 108 নাম্বার কোশ্চেনে আমাদের কি রয়েছে? 108 নাম্বারের কোশ্চেনে বলা হচ্ছে যে যখন শিশুরা তার চারপাশের বস্তু, ঘটনা এবং সরাসরি যা দৃশ্যমান সে সম্পর্কে প্রশ্নের ক্ষেত্রে ভাষা ব্যবহার করে, তখন নিম্নে প্রদত্ত ভাষার কোন ব্যবহারটি অন্যান্যগুলির চাইতে অধিক ব্যবহৃত হয়? তো কোনো পাশের বস্তু, ঘটনা, কোনো কিছু দৃশ্য দেখে যখন প্রশ্নের ক্ষেত্রে ভাষা ব্যবহার করা হচ্ছে, সেখানে কিন্তু একদম অনুসন্ধানমূলক যে পদ্ধতি বা অনুসন্ধানমূলক যে ভাষা, সেগুলোকেই ব্যবহার করবে, এটা একদম নিশ্চিত। চলে যাব আমরা 109 নাম্বার কোশ্চেনে। 109 নাম্বার কোশ্চেনে কি রয়েছে? যে মনুষ্য ব্যবহৃত ভাষার কোন বৈশিষ্ট্যটির জন্য সেই বস্তুগুলি সম্পর্কে মানুষের কথা বলতে পারে যেগুলি নিকটবর্তী সময় স্থানে উপস্থিত নয়? জিনিসটা খুব ইন্টারেস্টিং, যে কোনো বিষয়ে যখন মানুষ কথা বলছে সেই জিনিসটা কিন্তু সেখানে উপস্থিত নেই, অর্থাৎ অন্য জায়গায় রয়েছে। তো সেক্ষেত্রে কোন জিনিসটা ব্যবহার করা হয়? অপশান এতে বলা হচ্ছে গঠনমূলক নির্ভরশীলতা, স্ট্রাকচার ডিপেন্ডেন্স, 2-এ বলা হচ্ছে বিচক্ষণতা, 3-এ বলা হচ্ছে স্থানচ্যুতি, 4-এ বলা হচ্ছে অনিয়ন্ত্রণমূলক। তো এখানে কিন্তু এটা উত্তর হয়ে যাবে অপশান 3, স্থানচ্যুতি। স্থানচ্যুতিতে কি হয়? যখন কোনো ব্যক্তি বা কোনো বস্তু যখন আমাদের সামনে থাকে না, তো তার সম্পর্কে যখন আমরা কথা বলছি এবং কথা বলার জন্য যে ভাষাটা ব্যবহার করছি, তখনই মূলত স্থানচ্যুতি বা ডিসপ্লেসমেন্ট ব্যবহৃত হয়। সাধারণত কি হয়, যে একটু মজা করে বললে আমরা বলতে পারি যে কোনো ব্যক্তিকে আপনার ভালো লাগে না, তো তার সম্পর্কে আপনি সমালোচনা করবেন। কখন করবেন? তার সামনে নিশ্চয় করবেন না, তো তার পিছনে করবেন বা অন্য কারোর সামনে করবেন। অর্থাৎ কারোর সম্পর্কে আপনি কিছু বক্তব্য রাখছেন, অথচ সে ভালো হোক, খারাপ হোক, যাই হোক, কিন্তু সে আপনার পাশে নেই, আপনার সামনে নেই, তো তার জন্যই আপনি আলোচনা করছেন বা সেটা করতে সাহস পাচ্ছেন। এটা স্থানচ্যুতির মধ্যে চলে আসবে। চলে যাব আমরা 110-এ। 110-এ কী রয়েছে? সেখানেও রয়েছে, দেখুন, যে নিচের কোন দক্ষতাটি উপলব্ধিমূলক পঠন? তো উপলব্ধিমূলক পঠন মানে কিন্তু কম্প্রিহেনসিভ রিডিংই, অর্থাৎ কোনো কিছু পড়ে বোঝার যে ক্ষমতা। চিহ্ন হিসাবে বিবেচিত নয় কোনটা? দেখেছেন কোশ্চেন লেভেল কোনখানে গেছে, সেন্ট্রাল টেটে 2024-এ সবেতেই নয় বলছে। অপশান এতে বলা হচ্ছে ঘটনা অথবা ধারণার ক্রম সুসংগঠিত এবং মূল্যায়িত করা। 2-এ বলা হচ্ছে এখন পর্যন্ত পঠিত পাঠের মনোগত সংযোগীকরণ। 3-এ বলা হচ্ছে স্বতন্ত্র অক্ষর বা বর্ণের ওপর গুরুত্ব প্রদান। 4-এ বলা হচ্ছে পরবর্তী বিষয়ে অনুমান করা। তো 110-এর যে প্রশ্ন, সেটার উত্তর হবে স্বতন্ত্র অক্ষর বা বর্ণের ওপর গুরুত্ব দান। এটা কেন হবে? যখন আমরা কোনো বিষয়ের একটা কম্প্রিহেন্সিভ ধারণা নিচ্ছি, অর্থাৎ কোনো গল্প বা বিষয় পড়ছি, তখন কোনো একটা পার্টিকুলার অক্ষর বা বর্ণগুলোর ওপর আমরা নজর কেন দেব? আমরা তখন নজর কিসে দেব? যে বিষয়ের সামগ্রিক যে অর্থ, তার উপর গুরুত্ব দেব। তো এখানে 3 হয়ে যাবে আমাদের উত্তর। চলে যাব 111 নাম্বার কোশ্চেনে। 111-তে কী রয়েছে? দ্বিতীয় ভাষা শিক্ষণে নিচের কোনটি ব্যাকরণ অনুবাদ পদ্ধতির বৈশিষ্ট্য নয়? তো ব্যাকরণ অনুবাদ পদ্ধতি ইংরেজিতে যাকে আমরা গ্রামার ট্রান্সলেশন মেথড বলে থাকি। বাংলা পেডাগজি এবং ইংলিশ পেডাগজির ওপরও অনেক পুরনো ভিডিও রয়েছে। এই মুহূর্তে যেহেতু আমি আলোচনা করতে পারছি না, আপনারা আগের ভিডিওগুলো দেখে নিন। তো কি বলছে? যে বৈশিষ্ট্য নয় গ্রামার ট্রান্সলেশন মেথড। গ্রামার ট্রান্সলেশন মেথডে কি হয়, যখন কোনো বাচ্চাকে ইংরাজি ধরুন আমরা শেখাচ্ছি, তো আমাদের দেশে মূলত, আমাদের দেশে বলবো না, আমাদের পশ্চিমবঙ্গে বা অন্যান্য যেগুলো বাংলা ওরিয়েন্টেড যে রাজ্যগুলো, সেই রাজ্যগুলোতে কি হয়, যে আমরা প্রথমে ইংরাজি বলি, তো ইংরেজি একটা রাইম পড়াচ্ছি, তো ইংরাজি রাইমটা পড়ানোর পর সেই ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিংগুলো বলছি। এটাকে বলা হয় মূলত গ্রামার ট্রান্সলেশন মেথড। এখানে মূলত কি হয়, যে আমরা গ্রামারের রুলস রেগুলেশনের ওপর বেশি ফোকাস করি, সেই তুলনায় যে একটা বাচ্চা কতটা স্বচ্ছন্দ বোধ করছে সেটা না। আমরা দেখুন, আমাদের যারা বাংলা মিডিয়ামে আমরা পড়ে বড় হয়েছি, ইভেন আমরা চাকরিও করছি, তো আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না, আমাদের লিখতেও কোনো অসুবিধা হয় না, কারণ আমরা গ্রামারের নিয়মকানুন জানি। কিন্তু যখনই আমরা বলতে যাই, গিয়ে আমরা ধরাম করে আছড়ে পড়ি। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের
যে গ্রামার ট্রান্সলেশন মেথডের মাধ্যমে শিখি বলি আমাদের এই ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয়। তো 1 নম্বরে কী রয়েছে, যে দ্বিতীয় ভাষা প্রত্যক্ষভাবে সংযোগ স্থাপন এবং তারপর দুটি ভাষার ব্যাকরণের নিয়মের তুলনা করা, এটা করা হয়। অর্থাৎ দুটো ভাষাকে সংযোগ স্থাপন করা হয় এবং দুটো ভাষার যে ব্যাকরণের নিয়ম রয়েছে সেটাকে তুলনা করা হয়। 2 নম্বর বলছে ভাষার ভূমিকার চাইতে ভাষা গঠনের ওপর অধিক গুরুত্ব দেওয়া হয়। একদমই তাই। তো একটুখানি অসুবিধা হয়ে গেল, যে দ্বিতীয় ভাষা প্রত্যক্ষভাবে সংযোগ স্থাপন এবং তারপর দুটি ভাষা ব্যাকরণের নিয়মের তুলনা করা হয়। নিয়মের তুলনাটা এখানে করা হয় না, এটা ভুল হয়ে গেল আমার আলোচনা করা, ক্ষমা করবেন। তো দ্বিতীয় ভাষা প্রত্যক্ষভাবে সংযোগ স্থাপন অর্থাৎ সরাসরি দ্বিতীয় ভাষাকে স্থাপন মানে দুটো ভাষার সঙ্গে সংযোগ করা হচ্ছে এবং দুটো ভাষার ব্যাকরণের নিয়মের যেটা তুলনা সেটা করা হচ্ছে, এটা কিন্তু হয় না গ্রামার ট্রান্সলেশন মেথডে, এটা হয় না। এখানে ভাষার চাইতে ভাষা গঠনের ওপর অর্থাৎ গ্রামার যে স্ট্রাকচার সেটার উপর অধিক গুরুত্ব দেওয়া হয়। 2 বলা হয়েছে প্রথম এবং দ্বিতীয় ভাষার ব্যাকরণের নিয়মের তুলনা করা হয়, একদম। 4 নম্বরে বলা হয়েছে যে দ্বিতীয় ভাষা ব্যাকরণের নিয়মগুলি শিখন অভ্যাস করা হয়। তো বলা হয়েছিল ভুল কোনটা, তাহলে আমাদের 1 নাম্বারটা উত্তর হয়ে যাবে। কোশ্চেনটা আমি আপনাদের টেলিগ্রামে দিয়ে দেবো আর আনসারটাও একটু পরে PDF করে দিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না, আপনারা আর একবার উত্তর ছাড়া দেখে নেবেন। 12 নম্বর কোশ্চেনে কী রয়েছে, একজন শিক্ষিকা তার দেওয়া একটি অভিজ্ঞতা ভিত্তিক প্রশ্নের উত্তর ছাত্ররা কিভাবে দেবে এবং উত্তর লেখার সময় কিভাবে চিন্তা করবে সে সম্পর্কে তাদের প্রতিক্রিয়া জিজ্ঞাসা করলেন। এটি কিসের উদাহরণ? এগুলো বাংলা ব্যাকরণের বাংলা পেডাগজিতে কোথাও খুঁজে পাবেন না যদি চাইল্ড সাইকোলজিতে না পড়ে থাকেন, এটা চাইল্ড সাইকোলজিতেই রয়েছে। অর্থাৎ কোনো শিশু কিভাবে চিন্তা করে, কোনো কিছু কিভাবে ভাবে, কোনো কিছু ভাবনা করার যে পদ্ধতি বা কোনো কিছু চিন্তা করার যে পদ্ধতি বা কোনো কিছু কল্পনা করার যে পদ্ধতি, অর্থাৎ কীভাবে করছে, এইটাকে বলা হয় মেটাকগনিশন বা অধিপ্রজ্ঞা। অর্থাৎ আমি কিভাবে চিন্তা করছি সেই যে চিন্তা করার যে পদ্ধতি বা প্রক্রিয়া সেটাকে অধিপ্রজ্ঞা বলা হয়। তো আমাদের এর উত্তর হয়ে যাবে মেটাকগনিশন, আমরা অন্য কিছুগুলোতে যাবই না। অধিপ্রজ্ঞা আমরা যে আমাদের যে আগের চাইল্ড সাইকোলজি যে ভিডিওগুলো রয়েছে, বোধহয় মনোবিজ্ঞানের যে প্রাথমিক ভিত্তি আছে সেখানে আমি আলোচনা করেছিলাম, যদি চান একবার দেখে নিতে পারেন, আমি ভিডিওটা লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেব। চলে যাব আমরা 113 নাম্বার কোশ্চেনে। 113 নাম্বার কোশ্চেনে কী রয়েছে, এই কোশ্চেনটা আমাদের একটু বুঝতে হবে যে নিম্নে প্রদত্ত কার্সনের তথ্য কার্সেন, এখানে কিন্তু মনে হবে যে কী বলেছে, এটা ভুল কোনো টাইপ হয়েছে নাকি। স্টেফেন কার্সেনের নাম কি শুনেছেন? হয়তো শুনেছেন, প্রিপারেশন যারা নিচ্ছেন, যারা রেগুলার বেসিসে পড়াশোনা করেন তারা শুনেছেন। স্টেফেন কার্সেন একজন ভাষাবিদ, নোয়াম চমস্কি যেমন ভাষাবিদ তেমন স্টেফেন কার্সেনও একজন ভাষাবিদ। তো তিনি যে থিওরিটা দিয়েছিলেন, স্টেফেন কার্সেনের যে ইনপুট হাইপোথিসিসের যে থিওরিটা ছিল, সেই থিওরির যে তথ্যগুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে পরপর 4টে। তো বলছে এই প্রকল্পগুলির সঙ্গে ভাইগটস্কির যে ZPD জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, এটার সঙ্গে কোনটা মিল খায়? এটা মিল খায় হচ্ছে একমাত্র তথ্য অন্তর্ভুক্তিকরণ বা ইনপুট হাইপোথিসিস। অর্থাৎ তিনি সবসময় বলেছেন +1 করে যে শিশুদের ভাষার যে বিকাশটা সেটা +1 করে করে বিভিন্ন স্টেজে যাবে। আমি যদি সময় পাই তো স্টেফেন কার্সনের যে থিওরিটা রয়েছে সেটা আলোচনা করে দেব। চলে যাব আমরা 114 নাম্বার কোশ্চেনে। 114 নাম্বার কোশ্চেনে কী রয়েছে, কামিক্সের পারস্পরিক নির্ভরশীল তথ্য প্রকল্প অনুযায়ী নিচের কোনটি একে অপরের ওপর নির্ভরশীল? তো এটা কামিক্সের যে পারস্পরিক নির্ভরশীল যে তথ্য রয়েছে এটাও একটা থিওরি, তো সেটা সম্পর্কে আমার বিস্তৃত জানা নেই। যদি আপনারা জানতে চান তো কমেন্ট করে আমায় জানাবেন, আমি চেষ্টা করব সে সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করে আপনাদের জানিয়ে দেওয়ার। এটার উত্তর আমাদের হবে যে 114 উত্তর হবে 4, প্রথম এবং দ্বিতীয় ভাষার জ্ঞানাত্মক যে শিক্ষামূলক দক্ষতা সেইটার ওপর নির্ভরশীল, প্রথম এবং দ্বিতীয় ভাষার জ্ঞানাত্মক শিক্ষামূলক দক্ষতা। চলে যাব আমরা 115 নাম্বার কোশ্চেনে। 115 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে, কোশ্চেনগুলো কিন্তু জটিল নয়, একটু ঘুরিয়ে পিছিয়ে দেওয়া আছে, আমাদের দেখতে হবে। নিচের কোন পঠন দক্ষতা অর্জনের প্রারম্ভে নিচের কোনটি পঠন দক্ষতা অর্জনের প্রারম্ভে অক্ষর এবং বর্ণমালার পরিবর্তে শব্দ এবং ছোট গল্পমূলক পাঠের ব্যবহারে যুক্তিসম্মত
মনে করা, যুক্তিসম্মত মনে করে না। বলছে নিচে যে পঠন দক্ষতার ক্ষেত্রে শিশুদের অক্ষর এবং বর্ণমালা না শিখিয়ে ছোট গল্প শেখানো হচ্ছে বা শব্দ দিয়ে তারপর শব্দটাকে ভেঙে কোনো বর্ণ শেখানো হচ্ছে। তো এই পাঠের যে ব্যবহার সেক্ষেত্রে যুক্তিসঙ্গত কোনটা নয়? অপশান এতে বলা হচ্ছে যে শব্দগুলি এবং পাঠগুলি অধিক আকর্ষণীয় কিন্তু অক্ষরগুলি নয়। দুয়ে বলা হচ্ছে যে পৃথক অক্ষরগুলি শব্দের চাইতে মুখস্থ করা কঠিন। অপশান চারে বলা হচ্ছে যে শব্দগুলি এবং পাঠগুলি অর্থপূর্ণ সংগঠন সৃষ্টি করে যা অক্ষরগুলি করতে অসমর্থ হয়। এই তিনটে অপশানই কিন্তু যে ছোট গল্প পাঠের যে যুক্তিসম্মত যে ব্যবহার সেটাকে প্রস্তাবিত করে, অর্থাৎ ছোট গল্প শব্দ এটাকে স্বীকৃতি দেয় যে এটা করা উচিত, এই জিনিসগুলো এতে চলে আসে। নয় কোনটা? নয় হচ্ছে প্রথম পাঠকের ক্ষুদ্রতর এককের চাইতে বৃহত্তর এককগুলিকে বেশি ভালোভাবে কেন্দ্রীভূত হতে পারে। এটা আমাদের অপশান নয়, এটা 3 নাম্বারটা আমাদের ভুল অপশান, তো এটা আমাদের উত্তর হবে না। চলে যাব আমরা 116 নাম্বার কোশ্চেনে। 116 নাম্বার কোশ্চেনে কোনটা রয়েছে? নিচের কোনটি ভাষা এবং উপভাষা সম্পর্কে ভাষাতাত্ত্বিক দিক থেকে সঠিক? তো ভাষা এবং উপভাষা, ভাষা বলতে অর্থাৎ কোনো ভাষার যে একটা মূল যে কাঠামো থাকে সেটা আমাদের ভাষা, আর সেই ভাষার কিছু উপভাষা থাকে। যেমন আমরা যদি বলি যে বাংলা আমাদের ভাষা, বাংলা ভাষার 5টা উপভাষা রয়েছে। যেমন আমরা পশ্চিমবঙ্গে যারা কলকাতা বা আশেপাশে যারা মানুষ রয়েছে তারা আমরা রাঢ়ী ভাষার কথা বলি, বাংলা ভাষার উপভাষা রাঢ়ী, বরেন্দ্রী, কামরূপী, ঝাড়খণ্ডী, বঙ্গালী ভাষায় বাংলাদেশের মানুষজন কথা বলে। তো এইগুলো উপভাষাগুলো আমাদের রয়েছে। তো এই উপভাষাগুলোর মধ্যে বলছে ভাষাতাত্ত্বিক দিক থেকে সঠিক কোনটা? ভাষার নিজস্ব লিপি আছে কিন্তু উপভাষার নিজস্ব লিপি নেই। দুয়ে বলা হচ্ছে একটি ভাষা এবং একটি উপভাষার মধ্যে কোনো সুনির্দিষ্ট ভাষাতাত্ত্বিক পার্থক্য নেই। 3 বলা হচ্ছে ভাষার লিখিত সাহিত্য আছে, উপভাষা কেবল মৌখিক ঐতিহ্যের উপর নির্ভরশীল। ভাষা এবং উপভাষা ভাষাতাত্ত্বিক দিক থেকে পৃথক ভৌগোলিক দিক থেকে এক। এখানে আমাদের 116 যে কোশ্চেনটা তার উত্তর হয়ে যাবে 2। একটি ভাষা এবং উপভাষার মধ্যে সুনির্দিষ্ট ভাষাতাত্ত্বিক তেমন পার্থক্য নেই। চলে যাব আমরা 117 নম্বর কোশ্চেনে। 117 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে বিড়া একটি 7 মাসের শিশু, সে যখন ব্যঞ্জন এবং স্বর মিশ্রিত ধ্বনি করে নিচের কোনটি ব্যবহার করে সে সংযোগ সাধন করছে? অপশান এতে বলা হচ্ছে কুইং, কলরব করা বা কুইং। কুইং মূলত দেখা যায় কোন স্তরে? মূলত একটা শিশু যখন 6 সপ্তাহে থাকে, যখন সে কুই কুই করে বা একটু কেঁদে কেঁদে কোনো কিছু জানানোর চেষ্টা করে বাড়ির লোককে, তো সেটাকে মূলত কুইং বলা হয়। 2 বলা হচ্ছে যে ভাষাতাত্ত্বিক বাচনক্রিয়া বা লিঙ্গুইস্টিক স্পিচ, তখনও কিন্তু একটা 7 মাসের শিশু ডেভেলপ হয় না। স্বনিম তো নয়ই। 4 বলা হচ্ছে বকবক করা বা বাবলিং। তো এই বাবলিং সেটা মূলত একটা শিশুর থাকে যে 6 মাস বয়স থেকে একটা শিশুর বাবলিং শুরু হয়। তো এখানে বলা হয়েছে 7 মাসের শিশু, তো এখানে আমাদের উত্তর হয়ে যাবে অপশান 4, আমাদের উত্তর হয়ে যাবে বাবলিং। 4 বলা হচ্ছে যে উৎপাদনমূলক শব্দতালিকা বা প্রোডাক্টিভ ভোকাবুলারি কী? উৎপাদনমূলক শব্দতালিকা বা প্রোডাক্টিভ ভোকাবুলারি হচ্ছে সেই সমস্ত অ্যাক্টিভ শব্দ যে শব্দগুলোকে আমরা দৈনন্দিন কাজে বা লেখাতে ব্যবহার করি। যখন আমি একটা কথা বলছি সেই কথাতে ব্যবহার করছি, অর্থাৎ সেই ভাষা নয় যে ভাষাটা ডেড হয়ে গেছে, যে আগে আমরা ব্যবহার করতাম এখন সেভাবে করি না, কিন্তু সেই ভাষাটা প্রোডাক্টিভ ভোকাবুলারি মানে যে শব্দটা আমরা এখন ব্যবহার করি লেখাতেও কথা বলাতেও। তাহলে আমাদের অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, যে শব্দগুলো আমরা লিখনে এবং বাচনে ব্যবহার করি। চলে যাব আমাদের একদম সেকেন্ড লাস্ট যে কোশ্চেন সেটাতে। 119 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে নিচের কোনটি ভাষা অর্জন যন্ত্রের বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস বা ল্যাডের ধারণার ব্যাখ্যা করা হয়নি? তো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস সবেতেই দেখেছেন নেগেটিভ আসছে কোশ্চেন, অর্থাৎ মানে আপনার মাথাকে একদম হ্যাং না করিয়ে কোশ্চেনের উত্তর করতে দেবে না। তো ব্যাখ্যা করা হয়নি কোনটা? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস কে বলেছিলেন? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস আর ইউনিভার্সাল গ্রামারের কথা বলেছিলেন
নোয়াম চমস্কি, যিনি একজন ভাষাতত্ত্ববিদ। নোয়াম চমস্কির একটা ছোট্ট থিওরি আছে, কাল পরশু করে আমি এটা আলোচনা করে দেবো। নোয়াম চমস্কির যে থিওরিটা, ওটা ইংলিশ পেডাগজি, ম্যাথ পেডাগজি, ইংলিশ পেডাগজি, সমস্ত পেডাগজিতে কিন্তু আপনার ওটা কাজে লাগতে পারে, এমনকি শিশু মনস্তত্ত্ব এবং পেডাগজিতেও। এখানে বলা হয় কি, যে একটা শিশুর মধ্যে একটা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস থাকে। 5 বছর বয়স পর্যন্ত একটা শিশুর মধ্যে কোনো কিছু, যে কোনো ভাষা আপনি শেখাতে পারেন 5 বছর বয়সের মধ্যে একটা শিশুকে, কারণ তার সহজাতভাবে একটা ভাষা আয়ত্তীকরণ যন্ত্র বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস থাকে। তো এখানে কি বলা হয়েছে, যে কিভাবে শিশুরা অলংকৃত ভাষা শেখে। 2 বলা হয়েছে কেন শিশুদের ভাষাতাত্ত্বিক প্রকাশ তাদের প্রাপ্ত তথ্যের চাইতে অধিক হয়, কিভাবে শিশুরা তাদের প্রথম ভাষা শেখে। 4 থেকে 5 বছরের একটি সংক্ষিপ্ত সময়কালে শিশুরা ভাষা শিখনের সমর্থ হয়। এগুলো প্রত্যেকটা কিন্তু ল্যাডের যে বৈশিষ্ট্য, সেটা 1 নাম্বারটা আমাদের হবে না। চলে যাব আমরা পরের কোয়েশ্চেনে, আমাদের যে সর্বশেষ কোয়েশ্চেন 120 নাম্বার কোয়েশ্চেনে কি বলা হচ্ছে, যে একটি সমভাষী জনজাতির মধ্যে লক্ষ্য করা যায় যে 2টি ভিন্ন ভিন্ন সামাজিক অর্থনৈতিক দলগুলির বক্তাদের স্বয়ের উচ্চারণ, অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তির দন্তস্বয়ের যে উচ্চারণটা সেটা পৃথক। এটি কিসের উদাহরণ? অপশান এতে বলা হচ্ছে একটি সমাজ সম্পর্কিত সাংস্কৃতিক বৈচিত্র্য। 2 বলা হয়েছে একটি সামাজিক মনোবিজ্ঞানমূলক বৈচিত্র্য। 3 বলা হচ্ছে একটি সমাজ সম্পর্কিত ভাষাতাত্ত্বিক বৈচিত্র্য। 4 বলা হচ্ছে একটি প্রয়োগমুখী বৈচিত্র্য। তো 120 আমাদের উত্তর হবে 3। এটি সমাজ সম্পর্কিত ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য, অর্থাৎ প্রত্যেকটি মানুষের বিভিন্ন রকম সমাজে আমরা বাস করি। যদিও আমাদের পরিবেশ এক, সমাজ এক, তবুও বিভিন্ন পরিবেশের বিভিন্ন পারিবারিক অবস্থার কারণে বিভিন্ন রকমভাবে আমরা উচ্চারণ করি। যেমন একটা শিক্ষিত পরিবারের শিশু যেভাবে দন্তস্ব উচ্চারণ করবে, বা একটা একদম পিছিয়ে পড়া বস্তি এলাকার শিশুরা যে দন্তস্বটা উচ্চারণ করবে, সেই দুটো স্বয়ের মধ্যে কিন্তু হিউজ পার্থক্য বা ডিফারেন্স রয়েছে। তো এটা মূলত ছিল 120 নাম্বারের উত্তর, যেটা 103 হবে। তো আজকে আমরা মূলত পেপার 1-এর যে ফার্স্ট যে পোর্শনটা ছিল সেটা আলোচনা করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই মুহূর্তে শুধুমাত্র ইম্পর্ট্যান্ট যে টপিকগুলো রয়েছে সেগুলো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, কারণ এই মুহূর্তে আপনাদের কাছে 1 মাস মতো সময় রয়েছে নিয়ার অ্যাবাউট। তো সেক্ষেত্রে আমি যতটা পারবো হেল্প করার চেষ্টা করব। আর অলরেডি যে পুরনো ভিডিওগুলো রয়েছে সেগুলোকে অবহেলা করবেন না, যথেষ্ট ইম্পর্ট্যান্ট এবং খুব পরিশ্রম করে আমি সেগুলো বানিয়েছিলাম। তো সেগুলো দেখুন, অনেক হেল্প আপনাদের হয়ে যাবে যারা ত্রিপুরা টেট দিতে চলেছেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। দেখা হবে আবার পরের একটি ভিডিওতে। নমস্কার। আজ